তোমরা ইতিমধ্যে ফিনান্সের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধন আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায়টা কিন্তু শুরু করছো। তো আমি এই অধ্যায়ের বেসিক থেকে কিছু কথা বলতে চাচ্ছি, সবাই খুব ভালো মতো খেয়াল করো। তোমরা যদি এটা না বুঝো তোমরা কিন্তু এই অধ্যায়টা করতে পারবে না। আর একবার যদি অধ্যায় মানে এই বিষয়টা বুঝে যাও, আমি এখন যেটা আলোচনা করবো তোমাদের কাছে এই অধ্যায়টা কোনো ব্যাপার হবে না। আর আমি আশা করবো ভিডিওটা সেভ করে রাখবা, ফিউচারে যখন তোমার রিভিশন দেওয়ার দরকার হবে তুমি ভিডিওটা দেখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো মনে রাখবা, আমাদের এই অধ্যায়ে দুই রকম অঙ্ক আমাদের আছে। একটা হচ্ছে এআরআর, মানে হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন, দুইটাই বলে। আর একটা হচ্ছে পিবিপি, মানে হচ্ছে পে ব্যাক পিরিয়ড বা পে ব্যাক সময়, ঠিক আছে? অর্থাৎ তোমার বিনিয়োজিত অর্থ কত বছরে ফেরত আসবে সেটা পিপিপির মাধ্যমে আমরা জানতে পারি। অর্থাৎ পিপিপির মূল উদ্দেশ্য হচ্ছে, ধরো আমি এ কোম্পানিতে 1 লাখ টাকা বিনিয়োগ করলাম, বি কোম্পানিতে 1 লাখ টাকা বিনিয়োগ করলাম। এই দুইটা কোম্পানির ভিতরে এই 1 লাখ টাকা আমার উঠে আসতে হবে, কাজ আমি বিনিয়োগ করছি, বিনিয়োগের টাকাটা উঠে আসবে, তারপরে আমি লাভ পাবো। তো বিনিয়োগের টাকাটা এ কোম্পানিতে 2 বছরের মধ্যে উঠে আসলো আমার কাছে, আর বি কোম্পানিতে 2.5 বছরে উঠে আসলো। এখন বলো তো, কে আমাকে বিনিয়োগের টাকাটা আগে ফেরত দিল? এই কোম্পানি, 2 বছরের ভিতরে। তার মানে পিবিপি যখন ছোট হবে মান, সেটাই গ্রহণযোগ্য। পিবিপির অ্যান্সারটা আসবে বছরে, ঠিক আছে? বছরে আসবে এটার অ্যান্সার, যেটা মান ছোট হবে সেটাই গ্রহণযোগ্য। এআরআর মানে হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, ঠিক আছে? অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তোমাদের ধরো দুইটা কোম্পানি আছে, এ কোম্পানি বি কোম্পানি। তো দুইটা কোম্পানির মধ্যে যাদের তোমার কি বলবো এটাকে, আয়ের পরিমাণ ভালো, সেটাই তো আমাদের জন্য ভালো, তাই না? এ কোম্পানিতে ধরো আয় করে 20%, বি কোম্পানিতে আয় করে 30%। এখন দুইটার ভিতরে আয় বেশি করতেছে কারা? গড় আয় কাদের বেশি? অবশ্যই বি কোম্পানির। তাইলে বি কোম্পানি গ্রহণযোগ্য। তো অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা এআরআর এর অ্যান্সারটা আসবে কিসে? পার্সেন্টেজে। আর দুইটা যদি কম্পেয়ার করতে বলে দুইটা কোম্পানির সাথে, যে কোনটা গ্রহণযোগ্য, তাহলে অ্যান্সার হবে কোনটা, যেটার পার্সেন্টেজ বেশি। তো আমরা অঙ্কে চলে আসি। প্রশ্নের ভিতরে দেখবা মান দেওয়া থাকবে। ধরো বিক্রয় দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে? বিক্রয় দেওয়া আছে, এবং কিছু খরচ দেওয়া আছে। সেটা যে কোনো ধরনের খরচ হতে পারে, চলতি খরচ, পরিবর্তনশীল খরচ, স্থায়ী খরচ। তো যেই খরচই দেওয়া থাকুক না কেন, সেটা মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে। তারপরে অঙ্কের মধ্যে দেখতে হবে কোনো অবচয় আছে কিনা। তো অঙ্কের মধ্যে যদি অবচয় দেওয়া থাকে তাহলে তো ভালো, অবচয়টা আমরা মাইনাস করবো। কিন্তু অবচয় যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অবচয়টা বের করে নিব। অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ, স্যার এটা কোথায় থাকবে? এটা অঙ্কেই দেওয়া থাকবে। প্রাথমিক বিনিয়োগ কাকে বলে? যেটা হচ্ছে তুমি নিয়ে ব্যবসা শুরু করছিলা, অঙ্কেই দেওয়া থাকবে। মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যটা সাধারণত অঙ্কে দেয়া থাকে, তবে তোমরা 90% অঙ্কেই দেখবা যে ভগ্নাবশেষ মূল্যটা নাই, এখানে শূন্য লিখতে হয়। না থাকলে নাই, থাকলে ভালো, থাকলে দিবা। ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে হচ্ছে বছরের সংখ্যা, মানে তুমি কয় বছরের অঙ্ক করতেছো। যেমন আমরা এই অঙ্কটা করতেছি 3 বছরের, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তো অবচয়টা মাইনাস দিলাম। দেখো যে মানটা আসছে 40,000, 40,000, 40,000, এই মানটাকে বলবো আমরা করযোগ্য মুনাফা। কি বলবো? করযোগ্য মুনাফা। তো এই করযোগ্য মুনাফা থেকে, তার মানে আমাকে এখন করটা মাইনাস করতে হবে। কর কই থাকবে স্যার? কর প্রশ্নেই দেওয়া থাকবে, কর প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমরা করটা মাইনাস করব। কর যদি মাইনাস করি, তাহলে থাকলো কত টাকা? 30,000, 30,000, 30,000। এই যে মানটা আসলো 30,000, 30,000, 30,000, সেটাকে বলবো আমরা কর পরবর্তী মুনাফা, বা এটাকে সংক্ষেপে নিট মুনাফা বলে। মনে রাখবা, এআরআর অঙ্ক যদি মানে গ নাম্বারে বা ঘ নাম্বারে যদি আমাকে বলে যে গড় মুনাফার হার নির্ণয় করো, ঠিক আছে? গড় মুনাফার হার নির্ণয় করো, তখন মনে রাখবা আমার কিন্তু এই মানটা লাগবে, অর্থাৎ নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা, এইটা কিন্তু আমার লাগবে। এই মানটা ছাড়া কিন্তু আমি এআরআর করতে পারবো না। তাহলে এআরআরটা কেমনে বের করতে হবে? হয় এটা ডিরেক্ট প্রশ্নে দেওয়া থাকবে যে কোনো একটা কোম্পানির কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা দেওয়া আছে, তুমি তাহলে ডিরেক্ট ওইটা নিয়ে অঙ্ক শুরু করতে পারবা। কিন্তু যদি বিক্রয় দিয়ে শুরু করে থাকে, যে অঙ্কের মধ্যে বিক্রয় দেওয়া আছে, খরচ দেওয়া আছে, তাহলে তো বুঝতে পারছো, তোমাকে উপরের কাজটুকু কইরাই নেই, মানটা বের করতে হবে যে 30,000, 30,000, 30,000। দেন এই মানটা নিয়ে আমাকে কি করতে হবে? এআরআর এর অঙ্কটা করতে হবে। তো এবার আমরা পিপিপিটা খেয়াল করবো। পিপিপি করতে কিন্তু আমার লাগবে হচ্ছে, ওই দেখো আমি মার্ক করে দিছি, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, বা এটাকে কি বলা হয়? শুধু নগদ আন্তঃপ্রবাহ। তো যদি আমি মানে পিপিপি করতে চাই, তাহলে আমাকে এক্সট্রা একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা যে বের হয়েছে 30,000, এর সাথে আবার অবচয়টা কি করতে হবে? আবার যোগ করে দিতে হবে। অবচয়টা যোগ করে দিলে কি বের হয়ে যাবে? কর পরবর্তী নিট মুনাফা। কিন্তু কিছু অঙ্কে, মানে প্রশ্ন যদি কঠিন করতে চায়, সেক্ষেত্রে কিছু অঙ্কের মধ্যে দেখবো ভগ্নাবশেষ মূল্য বা চলতি মূলধন বলে দুইটা কথা বলবে, দেওয়া থাকবে মান। ভগ্নাবশেষ মূল্য বা চলতি মূলধন বইলা দুইটা মান দেওয়া থাকতে পারে। প্রশ্ন কঠিন করতে চাইলে এটা করে। সেক্ষেত্রে আমরা অবচয় তো যোগ করছি, এখানেই শেষ হয়ে যেত। কিন্তু যদি থাকে ভগ্নাবশেষ মূল্য বা চলতি মূলধন, তাহলে শেষ বছরে, যদি 5 বছরের অঙ্ক হয় তাহলে 5 নম্বর বছরে, যদি 3 বছরের অঙ্ক হয় তাহলে 3 নম্বর বছরে, শেষ বছরের সাথে খালি ওই টাকাটা যোগ করে দিতে হবে। ব্যাস, যে মানটা বের হবে সেটাকে বলা হয় কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বা শুধু নগদ আন্তঃপ্রবাহ। যে মানটা দিয়ে আমরা পিপিপির অঙ্ক করতে পারবো। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো। এখন আমি একটা কথা বলি তোমাকে। ধরো প্রশ্নে দেওয়া আছে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের মান, ঠিক আছে?
এইটা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের মান প্রশ্নে ধরো দিয়ে দেওয়া আছে, তোমাকে করতে বলছে এআরআর, তোমাকে করতে বলছে কি এআরআর। এখন তুমি কি করবা, তোমাকে অবশ্যই কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে যাইতে হবে। তার মানে হচ্ছে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের মান অঙ্কে দেওয়া আছে, কিন্তু তোমাকে করতে বলছে গড় মুনাফার হার এআরআর। তাহলে তোমাকে কি করতে হবে, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের সাথে এই যে অবচয়টা যোগ করা ছিল না, এটা কি করে দিবা, মাইনাস করে দিবা। তাইলেই কিন্তু এই কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা চলে আসবে, যেটা দিয়ে আমরা এআরআর করতে পারবো। আবার অঙ্কের মধ্যে ধরে দেওয়া আছে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা, ঠিক আছে। কিন্তু তোমাকে করতে বলছে পিবিপি, আমরা তো এই মান দিয়ে মানে কর পরবর্তী মুনাফা দিয়ে তো আর পিবিপি করতে পারবো না, আমার লাগবে কর পরবর্তী নগদান্ত প্রবাহ। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট অবচয়টা যোগ করে দিব। আর যদি প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য বা চলতি মূলধন থাকে তাহলে শেষ বছরে সেটা যোগ করে দিব, দেন আবার কর পরবর্তী নগদান্ত প্রবাহটা চলে আসবে। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর অঙ্ক কিভাবে করতে হয় না করতে হয় সেটা তো অবশ্যই আমরা ক্লাসে করতেছি, আমি করবো। তো এই চার্টটা যদি ভালোভাবে তোমার আয়ত্তে থাকে তুমি ইনশাল্লাহ কোনো অঙ্কে আটকাবে না।